ডার্ক ওয়েব জিরো। নানির ঠিক এই হুঙ্কারটি মুভির ভেতরে সব থেকে বেশি অ্যাট্রাকটিভ। একটু পর পর এমন গর্জন এবং তার অনাবদ্ধ পাগলাটে অ্যাক্টিং আসলেই অসাধারণ। যাই হোক, আমরা সবাই মোটামুটি ডার্ক ওয়েব শব্দটির সাথে সুপরিচিত, আর এটাও জানি পৃথিবীর সব থেকে ভয়ানক সব ক্রাইমগুলো এর মাধ্যমে হয়ে থাকে। এমনই এক ডার্ক ওয়েব ক্রাইম নিয়ে তৈরি আমাদের আজকের মুভি হিট দ্য থার্ড কেস, যেখানে সাইকো কিলারদের গ্যাংয়ের মেম্বারগুলো 9 মাসের বাচ্চা থেকে শুরু করে সব বয়সী মানুষদের খুন করে শরীর থেকে অর্গান বের করে নেয়। আর এই সাইকো কিলারদের ধরতে পুলিশ যদি নিজেই সাইকো হয়ে যায় তাহলে বিষয়টা কেমন হয় একবার ভেবে দেখো। হ্যালো এভরিওয়ান, ইটস মি লিঙ্কন, ওয়েলকাম টু অ্যান্ড এক্সপ্লেইন অ্যানাদার ব্লকবাস্টার। তো চলো দেখে আসি ন্যাচারাল স্টারের এই বছরের ধামাকাতে আমাদের জন্য কি লুকিয়ে আছে। শুরুতে দেখি পুলিশের ব্রেভারি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান হচ্ছে, যেখানে সব পুলিশ অফিসাররা এসিপি ধানিয়াকে মন থেকে সম্মান জানিয়ে উঠে দাঁড়ায়। আসলে এসিপি ধানিয়া সাইকো কিলারদের একটা পুরো গ্যাংকে ধ্বংস করেছে, সেই সাথে তাদের হাতে জিম্মি থাকা অনেক সাধারণ মানুষজনকে রক্ষা করেছে। কিন্তু দুঃখের বিষয়, তিনি আজ বেঁচে নেই। এদিকে এসিপি ধানিয়াকে স্মরণ করে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, আর অন্যদিকে মিডিয়ার লোক বলা বলি করছে যেই ডিপার্টমেন্টে এসিপি ধানিয়ার মতো অনেস্ট পুলিশ অফিসার কাজ করত, সেই ডিপার্টমেন্টে অর্জুন সরকারের মতো অফিসারের কাজ করার কোনো যোগ্যতা নেই। সাধারণ মানুষজনও অর্জুন সরকারের উপরে ক্ষিপ্ত। যেই দিনে এসিপি ধানিয়াকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, ওই দিনেই অর্জুন সরকারের কেসের শুনানি চলছিল। পুলিশ গাড়ি থেকে তাকে মুখ বেঁধে কোর্টে নিয়ে যায়। জানা যায় অনেকগুলো খুন করার কারণে তার শাস্তি দেওয়া হচ্ছে। পুলিশ কোর্ট থেকে অর্জুনকে সেন্ট্রাল জেলে শিফট করে। জেলের অনেক কয়েদি তার ওপর রেগেছিল, কেননা এখানকার বেশিরভাগ কয়েদিকেই অর্জুন সরকার নিজেই ধরেছিল। তাই লুকিয়ে তারা অর্জুনকে খুন করতে যায়। তখনই কোথা থেকে এই লোকটি এসে সবাইকে থামিয়ে দেয় এবং হাত থেকে চাকু নিয়ে নেয়। এরপর লোকটি সেলের ভেতরে এসে অর্জুনের হাতে চাকু দিয়ে বলে, এটা তোমার আত্মরক্ষার কাজে লাগবে। লোকটি অর্জুনকে জিজ্ঞেস করে, তুমি একজন পুলিশ অফিসার হয়ে জেলে কিভাবে এলে? তখনই গল্পটি একটু ফ্ল্যাশব্যাকে চলে যায়। এবার আমাদের গল্পের হিরো হিট ডিপার্টমেন্টের অফিসার অর্জুন সরকারকে দেখি। কেমন জানি বদমেজাজি, হাসি খুশিহীন, রহস্যময় একজন মানুষ। অর্জুনের একটা পোষা শকুন ছিল, যাকে সে মাংস খাওয়াচ্ছিল। তার সাথে নির্জন জঙ্গলে তিনি কাউকে নিয়ে এসে উল্টো করে বেঁধে প্রচুর মারধর করে। তারপর কাস্টমার কেয়ারে ফোন করে তিনি লাইভে সেই লোকটির গলা কেটে মেরে ফেলে এবং এই পুরো রহস্যময় খুনটি ভিডিও রেকর্ড করে রাখে। পরের দিন সকালে অর্জুন অফিসে যায়। সেখানে আরো 2 জন অফিসারের সাথে আমাদের পরিচয় হয়, এএসপি বর্ষা এবং সাব ইন্সপেক্টর দিবাকর। ঠিক তখনই ল্যান্ডলাইনে ফোন আসে, জঙ্গলের ভেতরে একটা খুন হয়েছে। সাথে সাথে সবাই সেখানে গেলে দেখে লোকটিকে উল্টো করে বেঁধে খুব খারাপভাবে খুন করা হয়েছে। যদিও খুনটা অর্জুন নিজেই করেছে, তাও সে খুব চালাকভাবে কাউকে কিছু বুঝতে না দিয়ে ডেড বডিটি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে। যেহেতু অর্জুন নিজেই একজন চালাক অফিসার, তাই সে কোনো এভিডেন্স এখানে রেখে যায়নি। তাই আপাতত খুনের কোনো প্রমাণ তারা পায় না। অর্জুন বাড়িতে ফিরলে দেখি ঘরে তার মা নেই, শুধুমাত্র বাবা আছে। জন্মের পরে তার মা মারা গেছে। খেতে খেতে বাবা তার বিয়ের বিষয়ে কথা বলে, যেখানে কোনো উত্তর না দিয়ে অর্জুন ডেটিং অ্যাপসে নিজের জন্য মেয়ে দেখতে থাকে। কয়েকটা মেয়ের সাথে সে দেখাও করে, কিন্তু অর্জুনের রুড ব্যবহারের কারণে সব মেয়ে এক এক করে পালিয়ে যায়। একদিন অফিসের বাইরে মৃদুলা নামের এই মেয়েটি অর্জুনের সাথে দেখা করতে আসে। মেয়েটির পরিচয় জানতে চাইলে সে বলে, আমাকে চিনতে পারছো না? তুমি তো আমাকে এখানে আসতে বললে, কাল রাতে তো ম্যাট্রিমোনিয়াল সাইডে অনেক কথা বললে। অর্জুন বুঝতে পারে কোনো ঝামেলা হয়েছে, তাই সে তার বাবাকে কল করে। বাবা জানায় তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য তার নামে অ্যাকাউন্ট খুলে তার বাবাই মেয়েটির সাথে কথা বলেছিল। কল কেটে অর্জুন মেয়েটিকে সব সত্যি কথা জানায়। মৃদুলা এই ঘটনা শুনে রাগ না করে অর্জুনের সত্যি কথা বলার জন্য আরো খুশি হয়। তাই সে বলে, ঠিক আছে, চলো আমরা বসে কোথাও কফি খাই আর কথা বলি। যদি দুজনের ভালো লাগে তাহলে আগাবো, নয়তো এখানেই শেষ। অর্জুনও রাজি হয়। কফি খেতে খেতে মৃদুলা জানতে পারে ছোটবেলা থেকে মায়ের ভালোবাসা আর শাসন না পাওয়ার কারণে অর্জুনের ব্যবহার এমন হয়ে গেছে। কোথায় কার সাথে কেমন ব্যবহার করতে হবে এই ধারণাটা অনেকটাই কম। সবকিছু শুনেই মৃদুলা বলে, তুমি যদি চাও তাহলে বাকি জীবনটুকু তোমাকে সবকিছু শেখানোর দায়িত্ব নিতে পারি। এটা শুনে অর্জুনও খুশি হয়, কারণ তারও মৃদুলাকে পছন্দ হয়েছে। মৃদুলা বলে, সানসেট পর্যন্ত কি ফ্রি আছো? অর্জুন বলে, সানসেট কেন, সানরাইজ পর্যন্ত ফ্রি। এরপর থেকেই দুজন একসাথে মিশতে থাকে এবং প্রচুর ঘোরাঘুরি করে। এক পর্যায়ে দুজনের ভেতর ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। এরপর একদিন অর্জুন ঠিক আগের বারের মতোই আরো একজনকে জঙ্গলে ধরে নিয়ে আসে।
লোকটিকে একইভাবে মারধর করে উপরে ঝুলিয়ে দেয়। এরপর ভিডিও অন করে যখনই লোকটির গলা কাটতে যায় তখনই কেউ একজন তাকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকে। একটু পর সামনে আসলে দেখা যায় এটা অর্জুনের সহকারী এএসপি বর্ষা। বর্ষা বলে, তোমার ব্যবহারে আমি প্রথমে বুঝেছিলাম তুমি একজন সাইকো, তাই আগে থেকে তোমার ওপর সন্দেহ ছিল। অর্জুন তাকে বেশি কিছু আর বলতে দেয় না, তার আগেই বন্দুক কেড়ে নিয়ে উল্টো বর্ষার মাথায় বাড়ি দিয়ে তাকে অজ্ঞান করে দেয়। জ্ঞান ফিরলে বর্ষা দেখে অর্জুন তাকে চেয়ারের সাথে বেঁধে ফেলেছে। অর্জুন বর্ষাকে বলে, তুমি একদম ঠিকই ভেবেছ, আমার ভেতরে একজন ক্রিমিনাল আছে, তবে সেই ক্রিমিনাল পুলিশের হয়ে কাজ করে। এই বলে অর্জুন তাকে এই সকল খুনের রহস্য এবং পূর্বে ঘটে যাওয়া আরও কিছু ঘটনা শোনাতে থাকে। কিছুদিন আগে অর্জুনের পোস্টিং ছিল কাশ্মীরে। তখন কাশ্মীরের শ্রীনগরে একটা খুন হয়, যেই খুনের প্যাটার্ন এবং অর্জুনের খুন করার প্যাটার্ন হুবহু এক। খুব খারাপভাবে লোকটিকে খুন করা হয়, সেই সাথে শরীরে অনেকগুলো বড় বড় ক্ষত এবং মাথার খুলিটাও ভাগ করা। অর্জুন বডিটা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দেয়। এরপর ইন্সপেক্টর রবির সাথে খুব ভালোভাবে জায়গাটা পর্যবেক্ষণ করেও খুনির কোনো এভিডেন্স পায় না। চারিদিকে বরফে সবকিছু ঢেকে গেছে, তাই অর্জুনের আদেশে বরফ গলানোর পরে গাড়ির টায়ারের একটা চিহ্ন পাওয়া যায়। দেখে বোঝা যায় এটা বড় কোনো গাড়ির টায়ার, যে চিহ্ন ধরেই শুরু হয় এই খুনির ইনভেস্টিগেশন। অর্জুন আশেপাশের গ্রামবাসীদের জিজ্ঞেস করে রাতে কোনো বড় গাড়ি জঙ্গলের দিকে গেছে কিনা। একজনের থেকে জানা যায় কালো রঙের একটা মাহিন্দ্রা বুলেরো গাড়ি সে যেতে দেখেছে। এরই ভেতরে ফরেন্সিক রিপোর্ট আসলে জানা যায় ডেড বডি থেকে 3টা অর্গান মিসিং, তার মানে এই অর্গানগুলো অন্য কোথাও পাচার হচ্ছে। অর্জুন বুঝতে পারে এর পিছনে অনেক বড় কোনো রহস্য আছে, তাই গ্রামের সকল গ্যারেজে খোঁজ নিতে বলে যে রিসেন্ট সময়ে কতজন মানুষ বুলেরো টায়ার চেঞ্জ করেছে। খোঁজ নিয়ে 3জন মানুষের নাম জানা যায়। একজনের ঠিকানায় যাওয়ার পর অর্জুন দেখে তার বাড়ির পাশে সেম একই টায়ার পড়ে আছে, সেই সাথে বাড়ির মালিকও বাড়িতে নেই। অর্জুনের সন্দেহ বেড়ে যায়। এরই মধ্যে বাড়ির মালিক বাড়িতে ঢুকলে পুলিশ দেখে দৌড়ে পালাতে যায়। একজন পুলিশ তাকে পেছন থেকে চেপে ধরে, কিন্তু লোকটি বন্দুক বের করে তার ঘাড়ে গুলি করে পালিয়ে যায়। পেছনে পেছনে অর্জুন দৌড়াতে দৌড়াতে একটা মাংসের দোকানের ভেতরে ঢুকে যায়। সেখানে খুনির আরও 4জন সহযোগী ছিল। সবাই মিলে অর্জুনের ওপর হামলা করলে অর্জুন সবাইকে বেধড়ক মারতে থাকে। একে একে খুব খারাপভাবে সবাইকে মেরে অর্জুন 4জনকেই হসপিটালে পাঠিয়ে দেয়, আর মেইন খুনিকে নিয়ে যায় তাদের টর্চার সেলে। ইনি হচ্ছেন শ্রীনগর হোমিসাইড ইন্টারভেনশন টিম অর্থাৎ হিট টিমের এডিজিপি কর্ণিকা আহুজা। তিনি অর্জুনকে ডেকে বলেন, কি ব্যাপার সরকার, তুমি এতটা ভায়োলেন্স কেন? ওদের 4জনেরই এখন হসপিটালে মরণাপন্ন অবস্থা। অর্জুন বলে, ম্যাম আমাদের টিমের একজনও হসপিটালে। কর্ণিকা বলে, একজন মুসলিম পুলিশের জন্য তুমি এত ভায়োলেন্স? সরকার জানায় হিন্দু হোক আর মুসলিম, তার কাছে সব পুলিশের একই সম্মান। এরপর টর্চার সেলে গিয়ে ওই খুনি লোকটিকে আরও মারতে থাকে, কিন্তু তার মুখ থেকে একটা কথাও অর্জুন বের করতে পারে না। কিছুক্ষণের মধ্যেই খুনি লোকটির ফোন অর্জুনের হাতে আসে। লোকটি কোনো কারণে পুরো মার্ডারের ভিডিও রেকর্ড করে রেখেছে। ফোন নিয়ে অর্জুন অফিসে এসে বসে। তখনই নিউজে বিহারের সেম মার্ডারের একটা নিউজ দেখা যায়। ইন্সপেক্টর রবি ভাবে এই লোকটি হয়তো 2টো খুন করেছে, কিন্তু শ্রীনগর থেকে বিহার দূরত্বটা অনেক বেশি। অর্জুন বিহারের ইনভেস্টিগেশন অফিসারের থেকে রবিকে খোঁজ নিতে বলে। খোঁজ নিয়ে জানা যায় খুন হওয়ার 1 ঘন্টার ভেতরে খুনিকে ধরে ফেলা হয়েছে। তার মানে একই মেথডে খুন করা খুনির সংখ্যা 1-এর অধিক। আর এই খুনিগুলোর ভেতরে অবশ্যই কোনো যোগসূত্র আছে। তাই এই যোগসূত্রের খোঁজে অর্জুন বিহার যেতে চায়, কিন্তু জায়গাটা খুবই সেন্সিটিভ। তাই তারা প্যারামিলিটারি সহায়তা নিয়ে বিহারের সেই থানায় যায়। থানায় গিয়ে জানতে পারে খুনিকে ধরার সময় তার বাড়িতে পুলিশ বেশ কিছু এভিডেন্স পেয়েছে, যার ভেতরে ছিল একটা ক্যামেরা আর একটা বক্স। ক্যামেরাতে খুন করা পুরো ভিডিও রেকর্ড করা ছিল, আর বক্সের ভেতরে ডেড বডি থেকে বের করে নেওয়া 3টা অর্গান। রবি জানায় দেশের ভেতরে ঠিক একই প্যাটার্নে 13টি খুন করা হয়েছে, সবগুলোই আলাদা আলাদা জায়গায়। এবার লোকাল থানার এসআইয়ের কাছে খবর আসে কিছুক্ষণের ভেতরে থানায় অ্যাটাক হতে যাচ্ছে, কারণ যেই খুনিকে অ্যারেস্ট করা হয়েছে তার বাবা এই এলাকার একজন পলিটিক্যাল লিডার। যেহেতু খুনির থেকে অর্জুন কোনো কথা বের করতে পারে না, তাই সিদ্ধান্ত নেয় সে খুনিকে শ্রীনগর নিয়ে যাবে। লোকাল অফিসার জানায় ম্যাজিস্ট্রেটের পারমিশন নিয়ে খুনিকে নেওয়া যাবে, তবে 2 ঘন্টার মতো সময় লাগবে। সবকিছু শুনে অর্জুনকে খুনি একটা খারাপ ইঙ্গিত দেয়, যে কারণে রেগে গিয়ে অর্জুন তখনই খুনিকে বের করে নিয়ে রওনা দেয়। যাওয়ার সময় তাদের ওপর অ্যাটাক হয়, কিন্তু খুব চাতুরতার সহিত অর্জুন সবাইকে সেভ করে এখান থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়। শ্রীনগর পৌঁছালে অর্জুন দেখে লোকাল মানুষজন তার বিরুদ্ধে বিক্ষোভ করছে, কেননা যেই 5জনকে অর্জুন মেরেছে তাদের ভেতরে 2জন আজাদি কাশ্মীরের লিডার। হিট অফিসার কর্ণিকা অর্জুনকে বলে এটা আস্তে আস্তে পলিটিক্যাল ইস্যু হয়ে দাঁড়াচ্ছে,
কারণ কিছু হয়ে গেলে বিপদ আরো বাড়বে। তোমার যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। অর্জুন জানায় সে অলরেডি দুজন কিলারকে ধরেছে, এদের ভেতরে অবশ্যই কোনো কানেকশন আছে, খুব দ্রুত এটা খুঁজে বের করব। এই বলে অর্জুন বের হয়ে যায়। এরপর রবিকে বলে দুজন খুনির এভিডেন্সের ভেতরে কমন কিছু পাওয়া যায় কি না ভালোভাবে ইনভেস্টিগেট করে দেখো। ইনভেস্টিগেট করে পুলিশ কয়েকটা আইডি কার্ড এবং একই রকম ছুরি পায়। অর্জুন ভালোভাবে ছুরিগুলো দেখে। একটা ছুরির ওপরে সে কিছু লেখা দেখতে পায়, যেখানে লেখা ছিল CTK। এটা দেখে অর্জুনের সন্দেহ হয়, তাই সে ছুরিটা সাথে নিয়ে অফিসে চলে আসে। এদিকে অফিসের সামনে আরো বিক্ষুব্ধ অবস্থা, মানুষজন এবার জোর দাবিতে বিক্ষোভ করছে। সেই সাথে অর্জুন সরকারের পুতুলে ইউনিফর্ম পরিয়ে আগুন লাগিয়ে দিয়েছে, যা দেখে অর্জুনের মাথা আরো বেশি গরম হয়ে যায়। তাই গাড়ি থেকে রোলার বের করে ইউনিফর্মের আগুন নিভিয়ে দেয় এবং কয়েকজনকে ব্যাপক মারতে থাকে। অর্জুন বলে তোমরা প্রতিবাদ করছো করো, তবে ইউনিফর্মকে অবশ্যই রেসপেক্ট দিতে হবে। মারতে মারতে একজনের হাতে অর্জুন একটা স্টিকার দেখতে পায়, যা দেখে তার মনে পড়ে যায় বিহারের খুনির হাতেও একটা স্টিকার ছিল, যেখানে লেখা ছিল CTK। এবার কাস্টডিতে দুই খুনিকে মুখোমুখি করে অর্জুন জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রথমে সে CTK সম্পর্কে জানতে চায়। অর্জুনের মুখে CTK এর নাম শুনে দুজনই অবাক হয়ে যায়। দুজনকে কনফিউজ করে ইনফরমেশন বের করার জন্য অর্জুন কিছু প্রশ্ন করে। সে বলে তোরা দুজন আলাদা আলাদা জায়গায় খুন করেছিস, কিন্তু তোদের কিলিং মেথড একই রকম, উল্টো করে ঝুলিয়ে খুন করে ভিডিও করা, বডি থেকে অর্গান বের করে নেওয়া, সবটা একই রকম। অর্জুন বলে জানি জানি, সবটাই জানি। অর্জুন বিহারের খুনিকে বলে তোরটা ঠিকঠাক থাকলেও কাশ্মীরের খুনিকে বলে তোরটা একটু ভুল আছে। সাথে সাথে বোকা খুনি বলে ওঠে কিসের ভুল, আমি তো সব রুলস অনুযায়ী করেছি। বিহারের খুনি জানতে চাই ও কি ভুল করেছে। অর্জুন বলে ওর গলা কাটার প্লেসমেন্টটা একটু ভুল। এটা শুনে বিহারের খুনি ভুলবশত বলে ফেলে কাটার প্লেসমেন্ট আর সাইজ তো ওয়েবসাইটে দেওয়া আছে। ব্যাস, অর্জুন বুঝে যায় এদের কোনো সিক্রেট ওয়েবসাইট আছে। ইন্টারনেটে সার্চ করলে এই ওয়েবসাইট সম্পর্কে কোনো তথ্য তারা পায় না। অর্জুন বুঝতে পারে এটা কম্পিউটার এবং মোবাইলে অ্যাক্সেস হওয়া নর্মাল কোনো ওয়েবসাইট না, এটা সিক্রেট ডার্ক ওয়েবসাইট। এই সাইট কারা কোথায় থেকে ব্যবহার করছে এটা সাইবার টিমও বের করতে পারে না। এই জন্যই গানস, ড্রাগস, হাই লেভেল প্রস্টিটিউশন এবং সকল ইললিগ্যাল অ্যাক্টিভিটিস রান করে সাইবার ক্রিমিনালরা কোটি কোটি টাকা কামাই করে নেয়। অর্জুন তার টিম মেম্বারদের জানায় এই সাইটকে শিল্ড হিসেবে ব্যবহার করে ক্রিমিনালরা বাইরের দুনিয়া থেকে বেঁচে যায়। আমাদের হাতে ধরা পড়া এই দুইটা ক্রিমিনাল ডার্ক ওয়েবের CTK নামে এই সাইটটি ব্যবহার করে থাকে, যার অর্থ ক্যাপচার, টর্চার, কিল। দেখা যায় ক্রিমিনালরা তাদের মার্ডারের এই ভিডিওগুলো এই সাইডেই আপলোড করে থাকে, কারণ তারা জানে এখানে ধরা পড়ার কোনো চান্স নেই। বলা যায় এই সাইটটি সিরিয়াল সাইকো কিলারদের একটা সোশ্যাল মিডিয়া। তারা একে অন্যের সাথে এই ভিডিওগুলো শেয়ার করে, ঠিক যেভাবে আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম চালাই। রবি অর্জুনকে জিজ্ঞেস করে স্যার সবাই একইভাবে কেন খুনগুলো করে। অর্জুন জানায় এই ওয়েবসাইটের কিছু রুলস আছে, এখানে মেম্বার হতে চাইলে অবশ্যই দুইটা খুনের ভিডিও আপলোড করতে হবে, সেই সাথে খুন কিভাবে করতে হবে, অর্গান কিভাবে বের করতে হবে, বের করার পর কিভাবে তা সংরক্ষণ করতে হবে এবং কোথায় পাঠাতে হবে, যাবতীয় সবকিছুই ওয়েবসাইটে দেওয়া আছে। আর অদ্ভুত বিষয় হলো গ্রুপের মেম্বাররা সবাই বছরে একবার কোনো এক জায়গায় দেখা করে। এদের মূল লক্ষ্য হলো দুনিয়ার সব সাইকোদের একত্রিত করা। অর্জুন রবিকে বলে এই ওয়েবসাইট কে রান করছে, অর্গান কোথায় যাচ্ছে এবং এই লোকগুলো কোথায় দেখা করছে সবকিছু আমাদের জানতে হবে। কিন্তু না পাওয়া যাচ্ছে দুই কিলারের থেকে কোনো ইনফরমেশন, না পাওয়া যাচ্ছে ডার্ক ওয়েবে CTK রান করা লোকদের কোনো লোকেশন। ওদিকে বাইরে সাধারণ মানুষজন অর্জুন সরকারের বিরুদ্ধে আরো জোর প্রতিবাদ চালাচ্ছে। অর্জুনের রাগ তো এসব দেখে আরো বেশি বেড়ে যায়, তাই কিলারদের ছেলে গিয়ে তাদেরকে আরো বেশি টর্চার করতে থাকে, তবে তাতেও কোনো কাজ হয় না। এরই মধ্যে অফিসার কর্ণিকা এসে জানায় হাসপাতালে যারা ছিল তাদের মধ্যে একজন মারা গেছে। এটা এখন পলিটিক্যাল ইস্যু হয়ে গেছে। কর্ণিকা অর্জুনকে এদের টর্চার করতে নিষেধ করে, কিন্তু তারপরও অর্জুন কথা বের করার জন্য বিহারের খুনির হাতের চারা উপড়িয়ে দেয়। এসব দেখে অন্যজন পুলিশের কোমর থেকে বন্দুক কেড়ে নিয়ে নিজেই আত্মহত্যা করে। দুজন মারা যাওয়ার কারণে ইমিডিয়েটলি অর্জুনকে শ্রীনগর থেকে ভাইজাকে ট্রান্সফার করে দেওয়া হয়। ফ্ল্যাশব্যাক শেষে সিন আবারও বর্তমানে আসে। অর্জুন বর্ষাকে বলে ওই সাইকো গ্যাংকে থামাতে হলে তাদের মেম্বার হওয়া ছাড়া আর কোনো উপায় নেই, তাই আমাকে দুইটা খুনের ভিডিও আপলোড করতেই হবে। বর্ষা বলে তাই বলে তুমি নির্দোষ লোকদের খুন করবে? অর্জুন জানায় এরা কোনো নির্দোষ লোক না, এরা দেশের অপরাধী। এই বলে লোকটির গলা কেটে ভিডিও রেকর্ড করে নেয়। বর্ষাও বিষয়টা বুঝতে পারে এবং পরবর্তীতে আবারও তার সাথে কাজ করার সিদ্ধান্ত নেয়।
পরের দিন বর্ষা জয়পুরে একই মেথডে খুন করা একটা ভিডিও অর্জুনকে দেখায়। দেখা যায় এটা ওই খুনির প্রথম খুন। অর্জুন বুঝতে পারে এই কিলার পরবর্তীতে আরও একটা খুন করবে, তবে আমরা যদি চেষ্টা করি তাহলে হয়তো এটা থামাতে পারবো। এই বলে অর্জুন তার টিম নিয়ে জয়পুরে যায়। ওখানে পৌঁছে লোকাল থানার সব পুলিশদের খুনের ভিডিও দেখায়। খুনির গায়ে ক্যাস্ট্রলের লোগো দেওয়া একটা জ্যাকেট ছিল। সবাই বুঝে যায় ছেলেটি হয়তো কোনো পেট্রোল পাম্পের স্টাফ। এবার চারিদিকে সবাই খোঁজাখুঁজি শুরু করে দেয়, কিন্তু শুধুমাত্র ছবি দেখে খুনিকে খুঁজে পাওয়া অনেক কষ্টসাধ্য হয়ে যায়। এদিকে হঠাৎই মৃদুলা অর্জুনের সাথে দেখা করতে জয়পুরে আসে। মৃদুলা অর্জুনের মায়ের ছবি দিয়ে এআই এর মাধ্যমে একটা ভিডিও বানায়, যে ভিডিওটি অর্জুনকে সারপ্রাইজ হিসেবে দেয়। ভিডিওতে মাকে এভাবে কথা বলতে দেখে অর্জুন ইমোশনাল হয়ে যায়। এরপর মৃদুলাকে পাঠিয়ে দিয়ে আবারও অর্জুন তার টিমের সাথে খুনিকে খুঁজতে থাকে। শেষমেশ অনেক খোঁজাখুঁজির পর অর্জুন একটা পেট্রোল পাম্পে খুনিকে দেখতে পায়। খুনি অর্জুনকে দেখা মাত্র গাড়ি নিয়ে পালিয়ে যায়। অর্জুনও তাকে পিছে পিছে তাড়া করতে থাকে। বেশ কিছু দূর গিয়ে খুনি গাড়িটা একটা নির্জন অন্ধকার জায়গায় ঢুকিয়ে দেয়। পেছনে পেছনে অর্জুন এসে দেখে গাড়িটা থেমে আছে, কিন্তু গাড়ির ভেতরে কেউ নেই। তবে যাকে ওই খুনিটা খুন করতে নিয়ে যাচ্ছিল ওই লোকটিকে অর্জুন বাঁচিয়ে নেয়। হঠাৎই খুনিটা কোথা থেকে এসে অর্জুনের পেটে আচমকা ছুরি মারে। অর্জুনের সেই মুহূর্তে তার দাদার কথা মনে হয়। তিনি বলেছিল, যদি কখনো তোমার অপোনেন্ট তোমার শরীরের কোথাও স্টেপ করে তাহলে সেটা বের না করে তাকে প্রতিহত করো, কারণ বের করলে রক্তপাতের কারণে তুমি কখনোই তাকে প্রতিহত করতে পারবে না। তাই অর্জুন খুনিকে ছুরিটা বের করতে দেয় না, সেই সাথে ওকে মারতে মারতে সেখানেই মেরে ফেলে। ঠিক এই সময়ে সিটিকে এর অ্যাডমিন অর্জুনের আপলোড করা ভিডিও দেখে তাকে অ্যাকসেপ্ট করে নেয়। পরের দিন অর্জুনের হসপিটালে অপারেশন হয়। বেডে শুয়ে থেকে সে তার বাবার থেকে ল্যাপটপ চেয়ে ওপেন করে দেখে তাকে সিটিকে অ্যাকসেপ্ট করেছে। এরপর অফিসে আসলে তার কাছে আরেকটি মেসেজ আসে। অর্জুন যেই কাঙ্ক্ষিত দিনের জন্য অপেক্ষা করছিল সেই দিন চলে এসেছে। সিটিকের মেম্বাররা যেই অ্যানুয়াল মিট করে সেটার জন্য অর্জুনের কাছে ইনভাইটেশন আসে। কিভাবে কোথায় যেতে হবে সবকিছু সিটিকের অ্যাডমিন মেসেজের মাধ্যমে অর্জুনকে জানিয়ে দেয়। অর্জুন তার সিনিয়র ডিএসপি নাগেশ্বর রায়কে সিটিকে সম্পর্কে সবকিছু জানায় এবং সেখানে যাওয়ার জন্য পারমিশন চায়। নাগেশ্বর রায় সবকিছু শুনে অর্জুনকে যাওয়ার জন্য পারমিশন দেয় ঠিকই, তবে তার তরফ থেকে একজনকে সাথে নিয়ে যেতে বলে, কারণ সে জানে অর্জুন কেমন। সময় মতো সকল আপডেট সে ডিজিবিকে জানাবে না। যাই হোক, পরের দিন স্টেশনে অর্জুন বর্ষা এবং দিবাকরের সাথে অপেক্ষা করে নাগেশ্বর রায়ের তরফ থেকে পাঠানো সেই অফিসারের জন্য। একটু পরেই নাগেশ্বর রায় সাথে করে মৃদুলাকে নিয়ে আসে, যা দেখে অর্জুন একদম অবাক হয়ে যায়। জানা যায় মৃদুলা একজন আন্ডারকভার পুলিশ অফিসার। নাগেশ্বর মৃদুলাকে অর্জুনের সাথে পরিচয় করিয়ে দিয়ে চলে যায়। অর্জুন মৃদুলার ওপর অনেক অভিমান করে, কেননা সে তার আসল পরিচয় গোপন করে রেখেছে। সেই মুহূর্তে অর্জুন মৃদুলাকে কিছুই বলে না। এবার সবাই অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে ট্রেনের যাত্রা শুরু করে। অর্জুন তার প্ল্যান সুন্দরভাবে সবাইকে বুঝিয়ে বলে। প্রথমত, সবাই এখান থেকে আলাদা আলাদা জায়গায় বসে পড়বে। ট্রেন নাহারলাগুন স্টেশনে থামার পর তোমরা আমাকে আলাদা আলাদাভাবে ফলো করবে। ওদের ইনস্ট্রাকশন অনুযায়ী আমি আমার মোবাইল এবং মানি ব্যাগ ডাস্টবিনে ফেলে যাব, তাই তোমাদের সাথে আমার কোনো কন্ট্যাক্ট হবে না। স্টেশন থেকে ঠিক 1 কিলোমিটার দূরে একটা বাস স্ট্যান্ড থেকে আমাকে কেউ পিক করবে, আর ওখান থেকে 500 মিটার দূরে আমি তোমাদের জন্য একটা গাড়ি রেখে এসেছি, তবে সেই গাড়ির হেডলাইট কাজ করবে না। তোমরা সেফ ডিস্টেন্স থেকে আমাকে ফলো করবে। ওরা আমাকে যেই লোকেশনে নিয়ে যাবে সেটা ভালোভাবে নোট করে নিবে এবং লোকাল পুলিশকে কাজে লাগিয়ে দেবে। এরপর অর্জুন সবাইকে আলাদা আলাদাভাবে বসে যেতে বলে। সবাই চলে গেলেও মৃদুলা অর্জুনের সাথে 2 মিনিট কথা বলতে চায়, কিন্তু অর্জুন মৃদুলার ওপর রেগে থাকায় কথা বলতে চায় না। তারপরেও এক প্রকার জোর করে মৃদুলা অর্জুনের সাথে কথা বলে। মৃদুলা বলে, তুমি যেমন ভাবছো বিষয়টা আসলে তেমন না। 4 বছর আগে তুমি আমাকে পুলিশ অফিসার হওয়ার অনুপ্রেরণা দিয়েছিলে, কারণ তুমি একবার আমার দিদিকে ইফতিজারদের হাত থেকে রক্ষা করেছিলে। তখন থেকে তোমাকে অনেক ভালো লাগতো। এরপর আমি পুলিশে জয়েন করি, যেখানে তুমি আমাদের ইন্সট্রাক্টর ছিলে। আর ওই যে ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইট, ওই গল্পটা আগে থেকেই বানানো ছিল, শুধুমাত্র তোমার কাছাকাছি আসার জন্য। অর্জুন সবকিছু বুঝতে পেরে মৃদুলার ওপর থেকে অভিমান কাটিয়ে নেয়। এবার ট্রেন নাহারলাগুন স্টেশনে পৌঁছে যায়। ওদের কথা মতো অর্জুন তার ফোন এবং মানি ব্যাগ ডাস্টবিনে ফেলে দেয়। এরপর স্টেশন থেকে 100 মিটার দূরে বাস স্টপে এসে দাঁড়িয়ে থাকে। কথা মতো মৃদুলারা 500 মিটার দূরে ওদের গাড়ির পেছন থেকে ফলো করছে। কিন্তু ঝামেলা তখনই বেঁধে যায় যখন অর্জুনকে পিক করতে একটার জায়গায় 3টা গাড়ি চলে আসে। মৃদুলারা বুঝতেই পারছিল না অর্জুনকে কোন গাড়িতে তোলা হয়েছে। কিছু দূর এগোতেই 3টা গাড়ি 3 দিকে চলে যায়। তাই মৃদুলারা 3 জন ভাগ হয়ে 3টা গাড়ির পেছনে ফলো করে।
তবে সবথেকে বড় ব্যাপার হলো ওই 3টা গাড়ির মধ্যে কোনোটাতেই অর্জুনকে তোলা হয়নি। তাকে চোখ বেঁধে জঙ্গলের ভেতরে ঢুকিয়ে একটা সাদা গাড়িতে করে পুরাতন এক পরিত্যক্ত বার্মিস প্যালেসে নিয়ে আসে। সেখানে গ্রুপ অ্যাডমিন আলফা নিজে এসে অর্জুনকে স্বাগত জানায়। আলফা বলে ওই 3টা গাড়ি আমাদের নতুন লোকদের পিক করার একটা ছোট্ট স্ট্র্যাটেজি। ভেতরে যেতে যেতে আলফা অর্জুনকে এই প্যালেস সম্পর্কে বলে। 150 বছর আগে এটা একটা রয়্যাল বার্মিস প্যালেস ছিল। এরপর অরুণাচল প্রদেশের সরকার এটা হসপিটাল হিসেবে চালায়। তবে গত 40 বছর এটা পরিত্যক্ত। এজন্য প্রতি বছর আমাদের অ্যানুয়াল মিট এখানে হয়। আলফা অর্জুনকে নতুন মেম্বারদের ড্রেস কোড দেখিয়ে দেয়। ওদিকে অর্জুনের লোকেশন হারিয়ে মৃদুলা, বর্ষা এবং দিবাকর চিন্তায় পড়ে যায়। ওই 3টা গাড়ি 3টা প্লেসে এসে দাঁড়ায়। সবাই ভাবে এই 3টা প্লেসের মধ্যেই হয়তো অর্জুন আছে। নাগেশ্বর রায়কে ফোন করে মৃদুলা সবকিছু জানালে তিনি সবাইকে কিছুক্ষণ হোল্ড করতে বলে এবং লোকাল পুলিশকে কাজে লাগাতে বলে। এদিকে অর্জুন নতুন ড্রেস পরে বাইরে আসে। সে দেখে তার মতো আরো 4 জন নতুন সদস্য এসেছে। সবাইকে সেম ড্রেস পরিয়ে আলফা একটা ফাইট রিং এর সামনে নিয়ে আসে। এখানে সিটিকে এর বাকি সকল মেম্বাররা উপস্থিত ছিল। সবাই একটা খেলা উপভোগ করছিল। তবে এই খেলা কোনো সাধারণ খেলা নয়, এটা মৃত্যুর খেলা। খেলায় জিততে হলে আরেকজনকে মেরে তারপর জিততে হবে। আসলে এখানে যারা আছে তারা সবাই সাইকো। এদের সবার মেন্টালিটি একই রকম। সেই সাথে এদের মূল লক্ষ্য হলো ফ্রিডম, অর্থাৎ স্বাধীনতা। তবে এই স্বাধীনতা শান্তিতে বাঁচার স্বাধীনতা নয়, নিরপরাধ মানুষকে মারার স্বাধীনতা। আলফা নতুন মেম্বারদের সবার সাথে পরিচয় করিয়ে দেয়। সেই সাথে সবাইকে বেঁধে রাখা একটা রশি দেখিয়ে দেয়। এবার নতুন সদস্যদের 5 জনকে 5টা রশি কাটতে বলে। রশিগুলো কাটার সাথে সাথেই বেঁধে রাখা একটা মেয়ের শরীর থেকে তার হাত পা বিচ্ছিন্ন হয়ে যায়, যা দেখে অর্জুন এগোতে গেলেও কোনো উপায় না পেয়ে সহ্য করে দাঁড়িয়ে থাকে। এরপর সিটিকে এর মেম্বাররা ডিজে পার্টি শুরু করে আর অর্জুন এদিকে ওদিকে নজর রাখতে থাকে। হঠাৎই আন্ডারগ্রাউন্ড থেকে উঠে আসা একটা লোকের দিকে তার চোখ যায়। এবার আশেপাশে ভালোভাবে দেখে অর্জুন সেই আন্ডারগ্রাউন্ডে নেমে যায়। নিচে গিয়ে দেখে খাঁচার মধ্যে সাধারণ মানুষজনদের ওই সাইকো কিলাররা আটকে রেখেছে। মূলত এখান থেকেই একজন একজন করে ধরে নিয়ে এসে ওরা ওদের মরণ খেলা চালায়। চারিদিকে ভালোভাবে দেখার পর পথ ধরে এগোতে এগোতে অর্জুন কন্ট্রোল রুমে চলে আসে। এখানেই মানুষের বডি থেকে বের করে নেওয়া সেই অর্গানগুলো ফ্রিজিং করে রাখা আছে। অর্জুন এখানে একটা রেডিও এবং ওয়াকিটকি পায়, কিন্তু ওয়াকিটকিতে পিন কোড দেওয়া ছিল। অর্জুন একজন রেডিও স্পেশালিস্ট ছিল, তাই ওয়াকিটকি থেকে একটা ডিভাইস খুলে নিয়ে রেডিওর সাথে কানেক্ট করে বাইরে তার টিম মেম্বারদের সিগন্যাল পাঠানোর চেষ্টা করে। ওদিকে মৃদুলা, বর্ষা এবং দিবাকর লোকাল পুলিশের সহায়তায় ওই 3টে প্লেসে আলাদা হয়ে রেড করে, কিন্তু অর্জুনের কোনো সন্ধান তারা পায় না। উল্টো তারাই হামলার শিকার হয়। দিবাকর যেই প্লেসে রেড দিয়েছিল সেখান থেকে আলফার লোক তাকে অপহরণ করে। বর্ষা মৃদুলাকে সবকিছু জানায়। ঠিক সেই সময়ে কয়েকজন মৃদুলাকে ঘিরে ফেলে। মৃদুলা তার গান বের করে গুলি ছুটতে থাকে। একজনের পায়ে গুলি লাগলে সে ওই অবস্থাতে বার্মিস প্যালেসের দিকে এগোতে থাকে সবাইকে জানানোর জন্য। অর্জুন দেখতে পায় কেউ একজন পায়ে গুলি খেয়ে ভেতরে ঢুকছে। এদিকে সব সাইকোগুলো আরো একজন সাধারণ মানুষকে কাটার জন্য রিংয়ের ওপর বেঁধে রেখেছে। অর্জুন বক্সিং রিংয়ের পাশে এসে দাঁড়ায়। তবে এখানে আসার আগে সে একটা বাজি ফাটানোর ব্যবস্থা করে আসে। রান্নাঘরে সিলিন্ডারের লাইন খুলে দিয়ে আসলে কিছুক্ষণের মধ্যেই অনেক বড় একটা ব্লাস্ট হয়, যার ফলে সবার নজর ওই ব্লাস্টের দিকে চলে যায় এবং নিরীহ ওই লোকটি আপাতত বেঁচে যায়। আলফা এই ঘটনা দেখে হতবাক হয়ে যায়, কারণ সিটিকেতে এমন ঘটনা এই প্রথম। আলফা সবকিছু জেনে যায়। 3টা লোকেশনে পুলিশ অ্যাটাক, ওয়াকিটকি থেকে ডিভাইস মিসিং এবং রান্নাঘরে ব্লাস্টিং। আলফা বুঝে যায় তাদের গ্রুপের মধ্যেই পুলিশ ইনক্লুডেড আছে। তাই নতুন 5 জন মেম্বারকেই আলফা সন্দেহ করে। 5 জনকে সে রিংয়ের উপরে ডাকে এবং তাদের ভেতরে কিল গেম শুরু করতে বলে। আলফা বলে 5 জন ফাইটের পর যে সার্ভাইভ করে বেঁচে থাকবে সেই প্রকৃত সিটিকে মেম্বার। শুরু হয় 5 জনের রক্তক্ষয়ী যুদ্ধ, যে যুদ্ধে সবাইকে একে একে মেরে অর্জুন জয়ী হয়। এরপর আলফা রিংয়ের উপরে আসলে কেউ একজন ইন্সপেক্টর দিবাকরকে নিয়ে ভেতরে আসে। দিবাকরকে রিংয়ের উপরে নিয়ে এসে অর্জুনকে দেখিয়ে আলফা জিজ্ঞেস করে একে চেনো কিনা। অর্জুনের ইশারায় দিবাকর বলে দেয় হ্যাঁ, এটা আমার স্যার। তবে আলফা এটা পুরোপুরিভাবে বিশ্বাস করে না। সে আবারও সন্দেহ দূর করতে 2 জনকে ফাইট করতে বলে, কারণ সে জানে 2 জনই যদি পুলিশ হয় তাহলে একজন আরেকজনকে মারবে না। শুরু হয় 2 জনের ফাইট। দিবাকর চুপিসারে অর্জুনকে বলে স্যার আমাকে মেরে দিন, তা না হলে 2 জনকেই মরতে হবে। অর্জুন দিবাকরকে কিছুক্ষণ ধৈর্য ধরে সার্ভাইভ করতে বলে। এরই মধ্যে একজন সিটিকে মেম্বার রেডিও থেকে হারিয়ে যাওয়া সার্কিট ডিভাইস নিয়ে এসে আলফাকে দেয়, যেই ডিভাইসটি মারা যাওয়া ওই লোকটির রুম থেকে পাওয়া যায়।
আসলে অর্জুনই এই ডিভাইসটি লোকটির ঘরে রেখে এসেছিল। আলফা এদের ফাইট থামিয়ে দেয়। সে বলে আমরা আসল পুলিশ অফিসার পেয়ে গেছি। অর্জুন এবার আলফার ওপর ভায়োলেন্ট হয়ে যায়। সে বলে তোমার ভুলের কারণে আমরা আমাদের নিজেদের 3 জন মেম্বারকে হারিয়ে ফেললাম। তোমাদের নেই কোনো সিকিউরিটি, নেই কোনো প্রাইভেসি। এমন কি গ্যারান্টি আছে যে সিটিকে মেম্বারদের মধ্যে আর কোনো পুলিশ নেই? আবার এই পুলিশকেও মেরে ফেলতে বলছো। একে মারার আগে ও কি জানে সবকিছু আমাদের জানতে হবে। অর্জুনের কথাগুলো আলফাকে ইমপ্রেস করে। তাই আলফা অর্জুনের ওপর দায়িত্ব দেয় 2 ঘন্টার মধ্যে দিবাকরের থেকে কথা বের করার জন্য এবং সব সিটিকে মেম্বারদের আজ এখানেই থাকতে বলে। অর্জুন দিবাকরকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে গিয়ে ভালোভাবে বুঝিয়ে বলে একটু পর আমি যে কোনো উপায়ে সবাইকে ব্যস্ত রাখবো। এই সুযোগে তুমি সব বন্দীদের মুক্ত করে পালিয়ে জঙ্গলে চলে যাবে। যদিও বিষয়টা এতটাও সোজা নয়, তারপরও দিবাকর রাজি হয়। ওদিকে মৃদুলা আর বর্ষা তাদের টিম নিয়ে জঙ্গলে অর্জুনকে খুঁজতে থাকে। হঠাৎই তাদের ভেতরে কারোর ওয়াকিটকিতে কোনো একটা সিগন্যাল আসে। মৃদুলা চেক করে দেখে বর্ষার ওয়াকিতে 51 ফ্রিকোয়েন্সিতে সিগন্যাল আসছে। মৃদুলা বুঝতে পারে এটা অর্জুনের কাজ, কারণ অর্জুন একজন রেডিও স্পেশালিস্ট। মৃদুলা সবার ওয়াকি 51 ফ্রিকোয়েন্সিতে শিফট করতে বলে এবং ভালোভাবে বুঝে যায় সিগন্যাল কোন দিক থেকে আসছে। কিছু দূর এগিয়েই মৃদুলা অর্জুনের পোষা সেই শকুনকে দেখতে পায়। অর্জুন তার পোষা শকুনের ডানায় ডিভাইসটা আগেই সেট করে রেখেছিল। এরপর শকুনটাই সবাইকে পথ দেখিয়ে বার্মিস প্যালেসের দিকে নিয়ে যায়। এদিকে অর্জুন আলফাকে বলে এই দিবাকর একজন হিট অফিসার। গত 3 বছর ধরে সিটিকের ওপর সে এক্সপেরিমেন্ট করছিল, তবে তার কোনো সহযোগী সিটিকে মেম্বারদের মধ্যে নেই। এই খবর শোনার পর আলফা অনেকটা রিল্যাক্স হয়। তবে এখন সে যা করতে যাচ্ছে এর আগে কোনোদিন এমন হয়নি। একটা 9 মাসের শিশুকে আজ তারা কাটতে নিয়ে এসেছে। মানে সাইকল লেভেল কোন পর্যায়ে গেলে এমনটা করা সম্ভব? মেম্বারদের মধ্যে যখন একজন শিশুটিকে মারতে যায়, অর্জুন তখনই এক কোপে তার ধার থেকে মাথা আলাদা করে দেয়। সবাই এখন স্পষ্ট বুঝে যায় যে অর্জুনই আসল পুলিশ অফিসার। অর্জুন দিবাকরকে শিশুটিকে খাঁচায় ভরে সবাইকে পথ দেখিয়ে নিয়ে যেতে বলে। এবার অর্জুনকে মারার জন্য সাইকোগুলো এক এক করে এগিয়ে আসে। আর এখান থেকেই ফাইটের কয়েক মিনিট নানির একটা অন্যরকম লুক এবং ভায়োলেন্স দেখা যায়, যা একদম মারাত্মক লেভেলের। সব সাইকোগুলোকে অর্জুন এক এক করে কুচোকাটা করে। এই ফাইটটা বেশ অনেকক্ষণ দীর্ঘায়িত হয়, কেননা ভেতর থেকে সবাইকে নিয়ে বের হতে অর্জুন এবং দিবাকরের অনেক সময় লাগে। অর্জুন তো সবাইকে নিরাপদে বের করে দেয়, কিন্তু সে নিজে যেতে পারে না। অর্জুন দিবাকরকে বলে সবাইকে বলে দিও অর্জুন সরকার নট আউট। ঠিক শেষ মুহূর্তে যখন আলফা অর্জুনকে একেবারে শেষ করতে যায়, তখনই একটা রেডিও সিগন্যাল আসে। সিগন্যালের সাথে সাথে হিট দ্য সেকেন্ড কেসের হায়দ্রাবাদ এইচআইটি ডিপার্টমেন্টের এসপি কৃষ্ণদেবের এন্ট্রি হয়। কৃষ্ণা অর্জুনকে বলে তোকে বলেছিলাম না এইচআইটিকে সামলে রাখবো। এদের ভেতরে তোর কয়জনকে জীবিত চাই? অর্জুন বলে 0। এবার মুভি এক অন্যরকম অ্যাকশন লেভেলে চলে যায়। কৃষ্ণা সবাইকে তার শটগান দিয়ে ঝাঁঝরা করে দেয়। সেই সাথে অর্জুন সরকারও এক এক করে সবাইকে কেটে ফেলে। মৃদুলাও তার টিম নিয়ে চলে এসেছে। সবাই মিলে যখন ফায়ার করতে থাকে, তখন আমরা দেখি হিট দ্য ফার্স্ট কেসের এইচআইটি অফিসার অভিলাষও তার টিম নিয়ে কৃষ্ণার পাশে ফায়ার করতে থাকে। মানে এই ফাইটে হিট দ্য ফার্স্ট কেস, সেকেন্ড অ্যান্ড থার্ড কেসের সব অফিসাররা চলে আসে। সবাই মিলে সাইকোদের পুরো গ্যাংকে একেবারে নিশ্চিহ্ন করে দেয়। এখন বাকি শুধু গ্যাং লিডার আলফা। আলফা ঘুরে ফিরে অর্জুনের সামনে আসে। অর্জুনের সাথে আরো কিছুক্ষণ আলফার একটা ফাইট হয়। তখনই আলফাকে আটকাতে মৃদুলাও এখানে চলে আসে। আলফা মৃদুলাকে জিম্মি করে গলায় ছুরি ধরে। এরপর অর্জুনের ইশারায় মৃদুলা নিচু হলে অর্জুন আলফার কাঁধে গুলি করে। এবার সবাই এসে আলফাকে ঘিরে নেয়। আলফা অর্জুনকে বলে মরার সময় মানুষের চোখে ভয় অথবা কষ্ট না থাকলে যে মারছে তার ভেতরে কোনো স্যাটিসফ্যাকশন থাকে না। আমার দিকে ভালো করে দেখো, আমি তোমাকে কোনো স্যাটিসফ্যাকশন দিব না। তখন অর্জুন বলে জয়পুরে তোর ভাইকে আমি মেরেছি, আর ওয়ালেটে তোর ছবি দেখে তোকে চিনতে পেরেছি। ভাইয়ের মরার খবর শোনার সাথে সাথে আলফার ভেতরে কষ্ট চলে আসে। ব্যাস, এবার অর্জুন সরকার স্যাটিসফাইড বলে আলফার কপালে গুলি করে। সিন এখান থেকে 2-3 দিন পরে চলে যায়। মৃদুলা অর্জুনকে বলে সব তো শেষ হয়ে গেল, কিন্তু অর্গানগুলোর কি হবে? তখনই টিভিতে নিউজ দেখা যায়। নিউজে বলছে অরুণাচল প্রদেশের এক পরিত্যক্ত বার্মিস প্যালেসে মানুষদের খুন করে তাদের অর্গান বের করে নেওয়া হতো এবং এই অর্গানগুলি বিক্রি হতো হরমোজেনিক্স নামে এক সুইডিশ কোম্পানির কাছে। এরা সাধারণত এই অর্গান দিয়ে হরমোনজনিত এমন এক বিশেষ ড্রাগস তৈরি করত যা কোটি কোটি ডলারে সারা পৃথিবীতে বিক্রি হতো। আমরা অনেক সময় শুনে থাকি 70 বছরের বৃদ্ধ সন্তান জন্মদানে সক্ষম। আবার অনেক বড় বড় বৃদ্ধ বিলিয়নাররা বিভিন্ন মডেলদের নিয়ে এখানে ওখানে যাতায়াত করছে।
এই সমস্ত বিলিয়নাররাই সাধারণত এই ড্রাগসগুলি নিয়ে থাকে। যাই হোক, এই হরমোজেনিক্স কোম্পানি ইন্ডিয়াতে মানি লন্ডারিং করাতো কেটিসি কোম্পানির মাধ্যমে। আর এই কেটিসি কোম্পানির মালিক হলো স্যামুয়েল জোসেফ নামের এই ব্যক্তি। স্যামুয়েল জোসেফের মানি লন্ডারিংয়ের এই কেসটা দেখছিল এসিপি ধানিয়া, কিন্তু এসিপি ধানিয়া 3 মাস যাবৎ মিসিং। এবার অর্জুনের মুখে আমরা জানতে পারি সেদিন যে মেয়েটিকে রিংয়ের উপরে ছিঁড়ে ফেলা হয়েছিল তিনি ছিলেন এসিপি ধানিয়া। ধানিয়া মানি লন্ডারিংয়ের তদন্ত করতে করতে সিটিকের কাছে পৌঁছে যায়, কিন্তু সবকিছু বুঝে ওঠার আগেই সে ধরা পড়ে যায়। কৃষ্ণা বলে, তাহলে এসিপি ধানিয়াকে খুন করা হয়েছে? অর্জুন বলে, না, সে একটা বাচ্চার জন্য নিজেকে স্যাক্রিফাইস করেছে। ওই দিন আলফা 3 নাম্বার ছেলে যে ছিল তাকে নিয়ে যেতে বলেছিল, কিন্তু 3 নাম্বার ছেলে একটা বাচ্চা ছিল। এসিপি ধানিয়া এটা বুঝতে পেরে নিজের ছেলের নাম্বার হাত দিয়ে মুছে 3 করে দেয়। সে একটা বাচ্চার জীবন বাঁচাতে নিজেকে বিলিয়ে দেন। অর্জুন বলে, এসিপি ধানিয়া আমাদের গর্ব, তাই এই অপারেশনের পুরো ক্রেডিট এসিপি ধানিয়ার। মূলত এই জন্যই মুভির শুরুতে এসিপি ধানিয়াকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিল। মৃদুলা বলে, কিন্তু এই স্যামুয়েল জোসেফ তো 1 বছর যাবৎ জেলে আরামে দিন পার করছে, তার কাছে যত সম্পদ আছে সারা জীবন জেলে এনজয় করবে। এটা শুনে অর্জুন এবং কৃষ্ণা হাসতে থাকে, কারণ তারা এই স্যামুয়েল জোসেফের জন্য একটা প্ল্যান বানিয়ে রেখেছিল। কৃষ্ণা অর্জুনের ইনভেস্টিগেশন অফিসার হয় এবং অর্জুনের বিপক্ষে সাক্ষী দিয়ে অর্জুনকে সেন্ট্রাল জেলে পাঠায় স্যামুয়েলকে মারার জন্য। এবার আমরা দেখি অর্জুন এতক্ষণ যাকে জেলে আসার গল্প শোনাচ্ছিল তিনি স্যামুয়েল জোসেফ। ঠিকমতো বুঝে ওঠার আগেই স্যামুয়েলের দেওয়া সেই ছুরি দিয়েই অর্জুন স্যামুয়েলের গলা কেটে দেয়। সিন এখান থেকে শিফট হয়ে চলে যায় তামিলনাড়ুর একটা পুলিশ চেকপোস্টে। একটা ট্রাককে থামিয়ে পুলিশ সার্চ করতে চায়। ড্রাইভার জানায়, স্যার, এর ভিতরে মাটি ছাড়া কিছুই নেই, কিন্তু মাটির গভীরে ছিল একটা লাশ। এসআই বলে, তোদের যা বলার এসিপি স্যারকে গিয়ে বল। ড্রাইভার স্যারের নাম জিজ্ঞেস করলে এসআই জানায় তার নাম এসিপি ভীরাপ্পান। তিনি গাড়ির উপরে শুয়ে শুয়ে আইপিএল খেলা দেখছিল। এবার আমরা এসিপি ভীরাপ্পানকে দেখি, যিনি কাইথি মুভিতে দিল্লির চরিত্রে অভিনয় করা আমাদের সবার প্রিয় কার্থি, যাকে আমরা হিট দ্য 4th কেসে এসিপি ভীরাপ্পান হিসেবে দেখতে পাবো। যাই হোক, এখানেই 3rd কেসের সমাপ্তি ঘটে। বন্ধুরা, মুভি কেমন লাগলো অবশ্যই জানিও। তার সাথে নানির অ্যাক্টিং, অ্যাকশন, ভায়োলেন্স কেমন ছিল কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।